মল্লিকা, হ্যাঁ বাড়ির সকলকে ডাকো তো। পিলু আলাদা করে ভাত করেছিল, ওটাই পোলাওয়ের মতো করে নিয়েছে, বাবাও খেয়েছেন। এবার বাকিদের ডাকো, অনেক বেলা হয়ে গেছে। যাও যাও যাও। এই পিলু, এই যে মামুনি ধর। এই পিলু, শোনো শোনো, তুমি কি সাংঘাতিক গো, কি দারুণ বুদ্ধি করেছো। দাদার ভাই নিজের হাতে করে দাদুর ঘরে খাবার নিয়ে গেছে বলে দাদু আর খাবারটা ফিরিয়ে দিতে পারেনি। কিন্তু মল্লিকা দিদি, ওস্তাদজি দাদুকে কথা শোনাতে ছাড়েননি। দাদু যে খুব খুশি হয়ে খাবারটা খেয়েছেন তা কিন্তু নয়। এভাবে হবে না মামুনি, মনে হচ্ছে আমরা সবাই সবার সঙ্গে যুদ্ধই করে চলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে পিলু, এসব নিয়ে পরে কথা হবে। মল্লিকা যাও, অনেক বেলা হয়ে গেছে, ডাকো সকলকে। যাও 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 যাও। জায়গা হয়ে গেছে? হ্যাঁ গো, করছি। সবাই এক্ষুনি এসে যাবে, আমি বরং দিতে শুরু করি। জানো দিদি, একটা কথা স্বীকার করতে অসুবিধে নেই, আমি সত্যি ভাবতে পারিনি বাবা আজ খাবেন। খুব ভালো লাগছে। মল্লিকা, যা তো মা, সবাইকে ডেকে নিয়ে যা। কোথায় সব রেডি? দাদা বসুন। ঠাকুরপো বসুন। দাদা ভাই এখনো আসেনি, আমি ডেকে নিয়ে আসছি। মলার বস। মা, দাদু তাহলে খেয়ে নিল? মা, কে খাওয়ালো দাদুকে? আহির। আহির মানে কি করে? আহির নিচে খাবার নিয়ে গেল? দাদা ভাই এসো 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 এসো, বসো। যাক বাবা, দাদুর ওষুধটা খাওয়া হয়ে গেল। পিলুর মাথায় ভাগ্যিস বুদ্ধিটা এসেছিল। না, তোমরা খাওয়া শুরু করো। বস না মল্লার। বাবা, দাদা তোমার তো বিরাট সৌভাগ্য। তোমার ছেলে বাবার জন্য খাবার নিয়ে গেল, খাবার খাইয়ে এলো। হ্যাঁ, এত পরিবর্তন হলো কি করে জানি না, তবে মনে হয় যে ওর বউ ওর মাথায় কোনো সুবুদ্ধি দিয়ে থাকবে। মানে মল্লিকা তো তাই বলবে। মা, তুমি রঞ্জার জন্য একটু খাবার বাড়ো, ওকে বুঝিয়ে খাইয়ে এসো। জেঠিমণি, রঞ্জার খাবার যেন ঘরে না যায়। একে তো সকলের খাবার ইচ্ছে করে বন্ধ করবে, এখন যদি ওকে তোয়াজ করে খাওয়াতে যাও, ও ভাববে ও যেটা করেছে ঠিক করেছে। সেটা হতে দিও না। বাড়ির নতুন বউকে না খাইয়ে রাখা হবে মল্লার? সেটা কি আমাদের জন্য ভালো হবে? বউরা বাড়ির লক্ষ্মী। সবার খাওয়াটা আগে হয়ে যাক, তারপরে তোমাদের খাওয়ার সময় ওকে ডেকে এনো। আর হ্যাঁ, রঞ্জাকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিও যে ও যেটা করেছে সেটা যেন আর ভুলেও না করে। ঠিক আছে, একবার ছেলে মানুষই করে ফেলেছে, আমরাও বিষয়টাকে সামলে নিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যেন এরকম কাজ না করে, তাহলে কিন্তু সেটা সহ্য করা হবে না। সবাই শুরু করো। বলছি মল্লিকা দিদি, তুমিও সবার সঙ্গে বসে পড়ো। পিলু, মল্লিকা মাছের ছোঁয়া পর্যন্ত খায় না।
আর তাছাড়া এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে। বাড়ির বেটা ছেলেরা আগে খায়, তাদের খাওয়া শেষ হলে তারপর বাড়ির মেয়েরা খায়। সেই নিয়ম কানুনগুলো তুমি আগে জেনে নাও। ভাগ্যিস পিসমা এখানে দাঁড়িয়ে নেই। মানে মল্লিকা মাছের ছোঁয়া খাবে না কেন? তুই তো আর আমাদের কোনো খোঁজ খবর রাখিস না। মল্লিকার বিয়ের রাতেই জামাইয়ের হার্ট অ্যাটাক হয়। শ্বশুর বাড়িও যেতে পারেনি, কিন্তু বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান তো হয়ে গেছিল, তাই এসব আবার কি কাণ্ড কাকা? হ্যাঁ, ওর বিয়ে সম্পূর্ণ হয়েছে, মেয়েটা শ্বশুরবাড়ি পর্যন্ত যেতে পারেনি, আর তোমরা সবাই ওকে বিধবা ভাবছো। মানে তোমরা ওকে দিয়ে বিধবার সমস্ত নিয়ম কানুন মানাচ্ছ? আরে আজকাল এসব চলে নাকি? মেয়েরা একসঙ্গে খেতে বসতে পারবে না, মাছের ছোঁয়া খাবে না। আমি সত্যি বুঝতে পারছি না আমরা কোন শতাব্দীতে আছি। প্রত্যেক বাড়ির কিছু নিয়ম কানুন থাকে, আদব কায়দা থাকে, সেটা না মানলে তো পরিবারটাই টিকবে না। এখনো দাদু বেঁচে আছেন, দাদুর তৈরি করা নিয়মগুলো তো আমাদের মানতেই হবে, তাই না? হয়তো কিছুদিন পর দাদু তার বড় নাতির ভাষণ মেনেও নিতে পারেন, তখন যা যা পরিবর্তন আনা এনো, সঙ্গে পিলুও থাকবে। এই মুহূর্তে বৈপ্লবিক কিছু একটা করা সম্ভব হবে না। আবার উঠে চলে যেও না খাবার ফেলে, এইসব বললাম বলে, তাহলে আবার সবার খাবার বন্ধ হয়ে যাবে। সেটা নিশ্চয়ই চাও না তুমি। কেমন একটা লাগছে উদয়, যে বাড়িটা দুদিন আগে পর্যন্ত আমাদের নিজেদের বাড়ি ছিল, সেই বাড়িটাতে আজকে মাথা নিচু করে চোরের মতো ঢুকছি আমরা। ঋতুরানী, দুঃখ কষ্ট কইরা লাভ নাই, বুঝছো? এইটা ভাবতাছি যে রঞ্জা এখানে কি তাণ্ডব করতেছে সেইটাই তো আমরা জানি না। তবে হ্যাঁ, বসু মল্লিক পরিবারের দাদু খান আছে না, মানুষটা ডেঞ্জারাস। দেখো আদৌ ওই খাবার খানা ওর হাতে পৌঁছায় কিনা। আচ্ছা, যদি কিছু ক্ষয় কি কম কৌতো ওনারে? হ্যাঁ, এই লোকটা না কি জন্য রাগ ধরে এলেন একজন, কি বলবো, সব সময় শুধু কি বলবো আর কি করব। কেন, রঞ্জা আমাদেরকে নিজে ফোন করেছে, দিদিভাইকে ফোন করে বলেছে খাবার পাঠাতে, আমরা সেটাই করেছি, ওর জন্য খাবার নিয়ে এসেছি, এটাই বলবে। তাহলে বাত্তারলাম, তুমি যত সহজ করে কইতেছো না, কাজখানা অত সহজ হইব না। রঞ্জা এখানে কি ঘটনা ঘটাইছে সেইটাই তো জানি না, হয়তো অনেক কিছু ঘটতে গেছে এর আগে, তখন কি হইব? উদয় নারায়ণ? আগে হ্যাঁ, আমরা। কি মনে করে? অতিথিশালায় থাকতে অসুবিধে হচ্ছে নিশ্চয়ই। সেটাই বলতে এসছো? আগে না, আমরা রঞ্জার জন্য খাবার নিয়ে এসেছি। রঞ্জা না খেয়ে আছে তো? রঞ্জা কোথায়? খেয়ে যাচ্ছ? আগে খাবার, সাধারণ খাবার, ভাত ডাল তরকারি মাছ, যেমনটা আমরা খাই। আপনি খান না? বাবা
বড্ড বেশি কথা বলছো। খাবারটা কার জন্য এনেছো সেটাই তো আমি জানতে চাইছি। আমি বলেছি বলে ছোটকা ছোট মা আমার জন্য লাঞ্চ নিয়ে এসছে। তার মানে হঠাৎ ওনারা কেন তোমার জন্য লাঞ্চ আনবেন? কারণ তোমরা প্রমিস করে প্রমিসটা রাখতে পারো না, তাই। যেমন তুমি। আমার খাবারটা এখনো ঘরে পৌঁছয়নি, তাই আমি নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছি। আর আসলে কি জানো তো, প্রমিস করে প্রমিস রাখতে একটা ক্ষমতা লাগে। আমি এটুকু বুঝে গেছি যে তোমরা আমার খাবার জোটাতে পারবে না। ছোটকা, ছোট মা হট বক্সটা দাও। বৌমা, তুমি কিন্তু সব সীমা পেরিয়ে যাচ্ছ। কি বলতে চাইছো ওটা কি? কেন, আমি যেটা বলতে চাইছি সেটা তো এতক্ষণে বুঝে যাওয়া উচিত। আমার খাবারটা এখনো ঘরে আসেনি আর আমি লাঞ্চ করতে চাই, সিম্পল। তাছাড়া আপনারা আমাকে সময় মতো লাঞ্চ দিতে পারেন। রঞ্জা, একদম গলা জোরে বাজিমাত করার চেষ্টা করো না। এভাবে আমাকে দমানো যাবে না। আর কিছু বলার আছে তোমার? ছোটকা, ছোট মা, এসো। এসব কি হচ্ছে কি বলো তো? কেন দাঁড় করে রেখেছো? চলো এখান থেকে। ছোটকা, এসো। এসো। দাঁড়াও, দাঁড়ান। কোথাও ঢোকবার চেষ্টা করো না। এখন আমাদের বাড়ি, আমরা বাইরের লোকদের এই বসার ঘর পর্যন্ত ঢুকতে দিই, বাস। আর একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, বিয়ের পরে বউরা শ্বশুর বাড়ির ভাতই খায়। বাপের বাড়ির রান্না এ বাড়িতে আনানো চলবে না বড় বৌমা। ওই খাবার ফিরিয়ে দাও। কখনো না। এই বাড়ি থেকেই খাবারটা আসেন। তাছাড়া আপনারা নতুন বউকে না খাইয়ে রেখেছেন। কেন উল্টো পাল্টা বলছো? বাড়ির ছেলেরা না খাওয়া পর্যন্ত তোমার খাওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? রঞ্জা, ইচ্ছে করে দাদুকে অপমানিত করো না। এমনিতে বউ ভাতে ইচ্ছে করে খারাপ রান্না করে এই বয়স্ক মানুষটাকে না খাইয়ে রাখতে চেয়েছিলে। মল্লার, এই সব কিছু তো তুমি শুরু করেছো মল্লার। তুমি কি ভেবেছো তুমি যা খুশি তাই করবে আর সেটা সবাই মুখ বন্ধ করে সহ্য করবে? আর ছোটকা ছোট মার এই বাড়িতে ঢোকার অনুমতি নেওয়া কিন্তু প্রয়োজন নেই। তার সব থেকে বড় কথা, আমি যতদূর জানি যে বউ ভাতের দিন কোনে পক্ষের লোকজনদের আপ্যায়ন করা একটা চল আছে। আর বাকি অধিকারের কথা তো আমি তুললামই না। সেসব তুমি বুঝবে না। ছোটকা, ছোট মা, এসো, চলো, এসো তো। বাবা থাক, তুমি দুঃখ পেও না, তার আর দরকার নেই। আসবো যখন পণ্ডিতজি আমাদেরকে নিজে ডেকে নিয়ে আসবেন, তখন আসবো।
তখন কিন্তু একটু বুকটা ফুলিয়ে আসবে। হ্যাঁ ও দাদা, তখনই ঢুকবে, মাথা উঁচু করে ঢুকবে, আজ নয়। সোহিনী, ভালো আছিস তো? ভালো তো থাকতেই হবে ঋতু। ভালো না থাকা মানে একটা বড় অন্যায়কে আরো বড় হতে দেওয়া। যারা ভাবছে আমরা কষ্টে থাকবো তাদের জিতে যেতে দেওয়া, সেটা তো হয় না ঋতু। সোহিনী, আজ আমরা আসি রে। এটা ধর। রঞ্জা, এলাম। পিলুকে দেখছি না, ভেতরে আছে নিশ্চয়ই। পিলুকে একটু বলে দিস। আসছি সোহিনী। চলো গো, চলো। চমৎকার, সকলে মিলে আমাদের অপমান করা হচ্ছে। চমৎকার, ভালো। এটা কি উচিত কাজ হলো বড় বৌদি? কি করবো বলো ঠাকুরপো? যাদের বাড়ি তারা যখন বাড়িতে ঢুকতে পারছে না তখন চুপ করে সবটা সহ্য করা তো চলে না। আমি তোমাদের ছোট করিনি ঠাকুরপো, বরং বলেছি একদিন তোমরা এত বড় মনের হবে যে নিজেরা সুরমণ্ডলের লোকজনকে ফিরিয়ে আনবে। যাকে রঞ্জা, চল খাবি, চল। জেঠিমণি দাঁড়াও, এ খাবারও খাবে না, সেটা দাদুর অপমান হয়। এ খাবার আমি ফেলে দিচ্ছি, দাও। খবরদার মল্লার, খাবারটা তুমি ফেলবে না। খাবারটা ফেললে আমার মাকে অপমান করা হবে, আর একবার যদি তুমি আমার বাবা মাকে অপমান করো তাহলে সত্যি বলছি এই বাড়িটা চালিয়ে দেবে রঞ্জিনী মুখোপাধ্যায়। একটা ছোট্ট কারেকশন, বসু মল্লিক, রঞ্জিনী বসু মল্লিক হবে না। ওই পদবিটা কোনোদিনও আমার পরিচয় হবে না। সেটা সময় বলবে, এখন যা বলা হয়েছে সেটা করো। মল্লার, এসব কি আরম্ভ করেছো তুমি? তুমি আর কত নিচে নামবে? এসব কিন্তু আর সহ্য করা যাচ্ছে না, জাস্ট সহ্য করা যাচ্ছে না এসব। এই খাবারটা আমরা সকলে মিলে ভাগ করে খাবো। হায় রঞ্জা, খাবি? হায় কি হয়েছে গো দিদি? বাইরে তো চেঁচামেচি হচ্ছে কেন? হ্যাঁ, অনেকের গলা পেলাম। খাবার না পেয়ে রঞ্জার মাথা গরম হয়ে গেছে, ও বাড়ি থেকে খাবার আনিয়েছে। কি এরকম কাজ কেউ করে? তোমার খিদে পেয়ে থাকলে তুমি আলাদা করে আমাকে বলতে পারতে। বললে কি করতেন শাশুড়ি মা? যত্ন করে খাওয়াতেন? খাওয়াতেন তো না। তুমি নিজে কোনোদিন কাউকে যত্ন করে খাইয়েছো বলো? তবে তো একটা মানুষ নিজে যত্ন আশা করতে পারে। যত্ন করব আমি আপনাদেরকে? ভাবলেন কি করে এটা?
আমার বাবা মাকে আপনারা অপমান করেছেন, আমার পুরো ফ্যামিলিকে জালিয়াতি করে এখান থেকে বের করে দিয়েছেন, আর আমি তার জন্য এখনো নিজেকে দায় করছি। মল্লারকে আমি এনেছিলাম সুরমণ্ডলে, আমি ওর ফাঁদে পা দিয়েছিলাম, তখন বুঝতে পারিনি যে এতটা জালিয়াত শয়তান। রঞ্জা, তুমি আমার ছেলের সম্পর্কে কথা বলছো, এটা ভুলে যেও না। এসো এসো, বসো বসো, একটু বসো এখানে, মাথা ঠান্ডা করো। মল্লিকা দিদি, তুমি খাবে না? খাবো তো, পিসি ঠাম্মি বসে আছে। আমি তো এত চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলাম। ও মা, মা গো, এরকম কেন করছো মা? এত রাগ করো না। যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে শুধু রাগারাগি আর চিৎকার চেঁচামেচি হয়েই চলেছে। এত ভালো লাগে বলো মা? আর কোনো চিৎকার চেঁচামেচি হবে না। মল্লিকা দিদি, বলছি তুমিও একপাশে এখানে বসে খেতে পারো না? না পিলু, এই বাড়িতে অনেক নিয়ম আছে, দেখতেই তো পাচ্ছ। যাকে তোমরা খেতে বসো, সারাদিন তো অনেক খাটাখাটনি হয়েছে, বসো এবার খেতে। আচ্ছা রুক্মিণী, মল্লিকাটা এই অল্প বয়সে এত নিয়ম মানে, খারাপ লাগে না তোমার? ওকে এক টেবিলে বসতে পর্যন্ত দাও না ছোঁয়ার জন্য। এই যুগে এসেও এত গোড়ামো কেন করো? তুমি পিসিমার সাথে একটু কথা বলতে পারো না? আমার ঘাড়ে 10টা মাথা নেই দিদি, আর নতুন বইয়ের মতো তেজও নেই। সারা জীবন আমি সকলের কথা মুখ বুঝে মেনে নিয়েছি, মল্লিকার ব্যাপারেও মেনেছি, আর এখন মল্লারের ব্যাপারে মানতে বাধ্য হচ্ছি। তাহলে এরকম বউ আমি সাত করে কখনো আনতাম না। আর আমিও আগে জানলে সাত করে যুদ্ধ করতে আসতাম না শাশুড়ি মা। দেখেছো দিদি, দেখেছো কিরকম ঢাটা, কিছুতেই আমাকে মা বলে ডাকছে না। আমি নিজের মাকে ছাড়া আর কাউকে মা বলি না, আপনাকেও বলতে পারবো না। বড় জোর বলেন তো হিন্দি করে শাশুমা বলতে পারে। আপনারা তো আবার মির্জাপুরের বাসিন্দা, সেটাই বোধহয় বেটার হবে, তাই না শাশুমা? আমি কোন লড়াইতে ঢুকে পড়লাম? মনে তো হচ্ছে না কোনোদিনও এই লড়াই থামবে।